অবশ্যই তোমরা বুঝতে পারবে। সো 10% লটা হচ্ছে, দেখো আমরা আগের দিন বারবার পড়েছি যে 10% ল সম্পর্কে, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10% সূত্র, এই সূত্র অনুসারে জৈব শক্তি একটি ক্রান্তীয় স্তর থেকে তার উপরের স্তরে কেবলমাত্র 10% স্থানান্তরিত শক্তি দেহে সঞ্চিত হয়। বোঝা গেছে? সংখ্যাটা আমরা পড়লাম। এবার বিষয় যে 10% লটা, দেখো লিন্ডেম্যান যে ব্যক্তিটা রয়েছে, লিন্ডেম্যান কত সালে? 1942 সালে 10% সূত্র, 10% সূত্র আইন, ল কথার অর্থ কি? এই আইন। তা এই যে 10% ল বা 10% যে আইন, সেই মতামতটা দেন। এই আইনটিতে বলে যে একটি খাদ্য শৃঙ্খলে মোট শক্তির মধ্যে মাত্র 10% শক্তি একটি ট্রফিক স্তর থেকে অন্য স্তরে স্থানান্তরিত হয়। তাহলে কি মোট যদি আমি আগের দিন বারবার বলেছিলাম, যদি আমার 1000 থাকে উৎপাদকে, এই 1000 যদি আমাদের থাকে প্রডিউসারে অর্থাৎ উৎপাদকে, এই উৎপাদকের থেকে প্রথম শ্রেণীর খাদক এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে উৎপাদক, এটা আমি ধরে নিলাম 1000 আছে, ঠিক। এবার এইটা কি বললো আমাদের, যে মোট শক্তির মধ্যে মাত্র 10% শক্তি একটি ট্রফিক স্তর থেকে অন্য স্তরে স্থানান্তরিত হয়, বাকি শক্তি অন্যান্য বিপাকীয় প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় এবং কিছু তাপ হিসাবে মুক্তি পায়। দেখো বারবার আমি বলেছি যে এই যে উৎপাদকটাই হচ্ছে সমস্ত শ্রেণীর খাদকের মেন মাধ্যম। অর্থাৎ আমরা প্রায় সকল জীব কি উৎপাদকের উপর নির্ভরশীল। তার কারণ আমরা কি জানি যে আমরা আমাদের নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না। একমাত্র যারা সবুজ উদ্ভিদ আছে তারাই কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করছে উৎপাদক, কিন্তু উৎপাদকের মধ্যে যে শক্তি সঞ্চিত হচ্ছে, আমরা যে শক্তিটা উৎপাদকের থেকে, একটা আপেল খাচ্ছি, আপেলের যে প্রোটিন, আপেলের মধ্যে যে ভিটামিন, আপেলের মধ্যে যে খনিজ মৌলগুলো আছে, সেগুলো তো টোটালটাই আমরা অ্যাবজর্ব করছি না। তার মানে কি, তার কিছু শতাংশ আমাদের শরীরে অ্যাবজর্ব হচ্ছে। তাই বলছে প্রতিটা স্তর, আগের দিন আমরা পড়েছিলাম ট্রফিক লেভেল, অর্থাৎ ট্রফিক লেভেল বলেছিলাম যে প্রতিটি যে ধাপ আছে সেটা হচ্ছে এক একটা ট্রফিক লেভেল, প্রতিটি ধাপকে আমরা এক একটা ট্রফিক লেভেল বা ট্রফিক স্তর বলেছিলাম। এটুকু আগের দিন আমরা পড়েছিলাম। এবার এই যে টোটাল শক্তি, সমস্ত শক্তির উৎস কি? সমস্ত শক্তির উৎস আমরা বলেছিলাম যে সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। তাহলে সূর্য থেকে রাসায়নিক শক্তি কাজে লাগাচ্ছে উদ্ভিদরা, সেখান থেকে তারা তাদের মধ্যে খাদ্য তৈরি করছে, সেই খাদ্য প্রতিটা প্রাণী খেয়ে বেঁচে থাকছে। এবার দেখো বিষয় হচ্ছে, এই উৎপাদক যদি 1000 একটা ইউনিটে খাদ্য তৈরি করে, তাহলে প্রথম শ্রেণীর খাদক যে আছে সে কিন্তু 10% তার মধ্যে সঞ্চিত করতে পারবে। অর্থাৎ 10% বলতে কি আমরা জানি, দেখো ম্যাথ ক্যালকুলেশন যারা জানো অবশ্যই পার্সেন্টেজ সকলেই বার করতে পারো। এই যে টোটাল যে আমাদের ইউনিটটা রয়েছে, টোটাল ইউনিটে 10% করব কি করে? টোটালটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমরা এখানে 10 করলাম। আর জানি সকলে যে পার্সেন্ট মানেই হচ্ছে বাই 100, এটা আমরা সকলে জানি যে পার্সেন্ট মানে বাই 100। তাহলে আমরা কি করবো, এর নিচে একটা 100 বসিয়ে দিলাম। তাহলে সকলে আমাকে কমেন্ট করো যে উৎপাদকের থেকে প্রথম শ্রেণীর খাদ্যে যদি উৎপাদক 1000 ইউনিট শক্তি উৎপাদন করে, তাহলে প্রথম শ্রেণীর যে খাদক আছে সে কত % খাদ্য অ্যাবজর্ব করবে? একদম 100। শুভজিৎ মণ্ডল একদম সঠিক, 100। কি করে আসলো সেই 100? এই যে 100টা আসলো, এই 100টা কি করে আসলো? অবশ্যই ছোটোবেলায় শিখেছি, দুটো শূন্য থাকলে নিচে দুটো শূন্য কেটে যায়, কেটে দিলাম, নিচে পড়ে থাকলো 1, উপরে পড়ে থাকলো 10, আর এদিকে 10। তাই এই 10 চলে আসলো কত? 100। তাহলে শুভজিৎ বাদে অন্য আমাকে কেউ একজন বলো, তাহলে দ্বিতীয় শ্রেণীর খাদক কত % শক্তি সঞ্চিত হবে? কারণ এই দ্বিতীয় শ্রেণীর খাদকটা প্রথম শ্রেণীর খাদককে খাচ্ছে।
তাহলে শুভজিৎ বাদে আমাকে অন্য বুবাই, হ্যাঁ বুবাই আগের অ্যান্সার এটা। আমাকে এবার কেউ বলো যে প্রথম শ্রেণীতে 100 থাকলো, তাহলে দ্বিতীয় শ্রেণীর খাদকে কত % খাদ্য সঞ্চিত থাকবে? দ্বিতীয় যে মানে খাদকটা রয়েছে দ্বিতীয় শ্রেণীর, সে কাকে খাচ্ছে? প্রথম শ্রেণীর খাদককে খাচ্ছে। তাহলে প্রথম শ্রেণী হয়ে গেল এখন 100% মানে 100 ইউনিট তার কাছে দেখা গেল শক্তি রয়েছে। তাহলে 10%, 100-এ 10% কত পার্সেন্ট হয়? 10%, একদম। অন্বেষা চক্রবর্তী, তারপরে বাবিল, অর্চনা মণ্ডল, একদম। সেটাও আমরা এই সেম রুলসে বার করতে পারলাম, তাই না? তাহলে আমাদের সেটা আর বার করার কোনো বিষয় নেই, আমরা বুঝতে পেরেছি। তাহলে এ করছে 10% অব শক্তি সঞ্চয় করছে। এবার দেখো তৃতীয় শ্রেণীর যে খাদকটা রয়েছে সে আবার কি করছে? দ্বিতীয় শ্রেণীর খাদককে খাচ্ছে। তাহলে 10%কে আবার 10% করব, কত পার্সেন্ট হয় আমাকে একটু কমেন্ট করো। 10%কে 10% হয়, 10% করব, কত পার্সেন্ট হয়? 1%, একদম। এখানে কিন্তু ভুল করে অনেকে, হ্যাঁ সকলে উত্তর দিচ্ছে। দেখো অনেকে ভুল করে যে আমি এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, বা তোমাদেরকে আমি যদি 1 মিনিট দেখো, এই ছোট ছোট ভুল আমরা করি অনেক সময়। দেখা যায় যখন আমাদের মাথার মধ্যে অনেক কিছু চলে তখন আমরা এই ছোট ছোট ভুলটা করি, এবং কিটা আমারও হয়। কেমন দেখো 10-10 কত? আমরা বলতে পারি 10-10-এ কত? 100। তাহলে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার 100 কেটে গেল, থাকলো পরে কত? 0। কখনোই না, 100কে 100 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়। তাহলে এই 1%, বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা কিন্তু পরেরটায় গিয়ে 0.01% হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটাই গেল 1%। এইভাবে আমাদের শক্তির যে পিরামিডটা রয়েছে বা 10% যে সূত্রটা এইভাবে কাজ করছে। আশা করি 10% সূত্র সম্পর্কে তোমাদের নলেজ চলে এসছে। হ্যাঁ, এবার বিষয় হচ্ছে আমাদের কোশ্চেন আসে যে 10% যে সূত্রটা রয়েছে এই সূত্রটার প্রবক্তা কে, বা এই সূত্রটা কে আবিষ্কার করেছিল। আমরা কিন্তু চোখ বুঝে অপশান দেখব না, যেখানে লিন্ডেম্যান থাকবে সেখানে রাইট করব। এবার প্রশ্ন আসতে পারে কত সালে? দেখো 1942 সালে। এই 1942 সালটা অনেকের মনে না থাকতে পারে। তাহলে তোমরা একটা জিনিস লজিক্যালি মনে রাখবে, 1942, তাই না? ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কত? 1947, তাই তো? তাহলে 42-এর পরে কত? তাহলে তোমার এটুকু মনে রাখো যে এই 10% লটা শুরু হয়েছিল, তাহলে 42 আর ওদিকে কত? 5, তার মানে ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার আগে। তাহলে আমরা এইটুকু মনে রাখবো 10%কে হাফ করলে কত? 5%। তো তাহলে 5 বছর আগে, ভারতবর্ষের 5 বছর, ভারতবর্ষ স্বাধীনতার 5 বছর আগে 10% লটা কিন্তু হয়েছিল। তাহলে এটা ভোলার কোনো বিষয় নেই। এই জিনিসটা আমাদের মাথা থেকে যদি চলেও যায়, তোমরা মনে রাখবে যে স্যার বলেছিল ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার 5 বছর আগে। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947, সেখান থেকে 5 বিয়োগ করে দিলে 1942। ঠিক আছে? তাহলে এটা কিন্তু মনে রাখার জন্য কৌশলটা বললাম। দেখো বলছে এই আইনটিতে বলে যে একটি খাদ্য শৃঙ্খলে মোট শক্তির মোট মাত্র কি 10% শক্তি একটি ট্রফিক স্তর থেকে অন্য স্তরে স্থানান্তরিত হয়। তাহলে আমাদের আর একটা কোশ্চেন আসতে পারে যে 10% সূত্র বা শক্তির পিরামিড ছেড়ে দাও, 10% সূত্রকে ছেড়ে দাও, শক্তির পিরামিডে প্রতিটা ট্রফিক স্তরে কত শতাংশ করে শক্তি অ্যাবজর্ব হয় বা সঞ্চিত থাকে? তখন আমরা বলবো 10% শক্তি সঞ্চিত হয়, মোট শক্তির 10% শক্তি সঞ্চিত হয়। এই দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে আমাদের আসতে পারে। আশা করি সকলে বুঝে গেছো। কারোর যদি ডাউট থাকে আমাকে বলতে পারো। কোনো ডাউট আছে কারোর? কোনো ডাউট আছে কারোর? হ্যাঁ 1942, ওটাই তো বললাম, লিন্ডেম্যান, একদম। শুভজিৎ, অন্বেষা, সকলে আমার সাথে এরকম কমেন্ট করবে, আমি তাহলে ভালো লাগবে যে তোমরা জিনিসটা নিয়ে আলোচনা করছো, পড়ছো, বাড়িতে জানছো। ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে তো আর সমস্যা নেই? এটা নিয়ে কি কারোর কোনো সমস্যা আছে?
আচ্ছা, নেক্সটে আমরা যেতে পারি। নেক্সট দেখো জৈব সঞ্চায়ন। নেক্সট হচ্ছে জৈব সঞ্চায়ন। এই যে জৈব সঞ্চায়ন, আমরা যখন কোনো কিছু পড়ব, দেখো আমি প্রতিটা তোমাদের জন্য প্রজেক্ট তৈরি করেছি, প্রতিটাতে ছবি দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমরা ছবিটাকে দেখে মনে রাখতে পারো। আর এটা সব থেকে ইজি মাধ্যম মনে রাখার, ছবিটা দেখে যে এইভাবে এটা হচ্ছে। দেখো জৈব সঞ্চয়ন হচ্ছে যখন একটি পদার্থ জৈব সঞ্চয়নকারী হয়, তখন এর মানে হলো যে একটি জীব তার খাদ্য বা পরিবেশ থেকে দূষিত পদার্থকে যত দ্রুত নিঃসরণ করতে পারে তার চেয়ে দ্রুত শোষণ করে। দেখো নিঃসরণ মানে কি? ত্যাগ, ঠিক, ছেড়ে দেওয়া। এবং দূষকটি পরবর্তীকালে তার টিস্যুতে জমা হয়। সময়ের সাথে সাথে অবিরাম পদার্থ জীবের বেঁচে থাকার এবং পুনরুৎপাদনের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। আচ্ছা দেখো, আমরা এখানে পড়লাম যে জৈব সঞ্চয়কারী হয়, অর্থাৎ জৈব সঞ্চয়কারী কথার অর্থ যে জৈব পদার্থকে নিজের দেহের মধ্যে সঞ্চয় করছে। ঠিক আছে, যে জৈব পদার্থটাকে নিজের দেহের মধ্যে সঞ্চয় করছে, সেই যে ব্যক্তি সঞ্চয় করছে বা যে প্রাণী সঞ্চয় করছে তাকে আমরা বলবো জৈব সঞ্চয়কারী। বুঝতে পেরেছি? বলছি তখন এর মানে হলো যে একটি জীব তার খাদ্য বা পরিবেশ থেকে দূষিত পদার্থকে যত দ্রুত নিঃসরণ করতে পারে তার চেয়ে দ্রুত শোষণ করতে পারে। আমরা কোনো কিছু ইজিলি খেয়ে নিতে পারি, কিন্তু সেটাকে বার করতে গেলে আমাদের অনেকটা সময় লাগে। মানে খেতে পারি খুব তাড়াতাড়ি, কিন্তু বার করতে গেলে পারি না তাড়াতাড়ি। দেখো এখানে একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি, এই যে বলছে ওয়াটার পলিউশন, অর্থাৎ জলদূষণ, তাই না? আমি বাচ্চাদের মতো লিখছি না, সব কিছু তোমরা বুঝবে। এই যে জলদূষণ, ওয়াটার পলিউশন। দেখো এখানে ক্যাডমিয়াম আছে, হ্যাঁ, কপার আছে, অনেক এখানে দেখা গেল মানে মেটালস রয়েছে। এবার দেখো ছবিটাতে ওয়াটার পলিউশন হচ্ছে। ওয়াটার পলিউশন কোনো একটা কলকারখানা উৎস একটা ওয়াটার পলিউশন এখান থেকে হচ্ছে। আমরা অনেকে শুনেছি মিনামাটা রোগ, হ্যাঁ, তারপরে ক্যাডমিয়াম দূষণের জন্য বিভিন্ন রোগ রয়েছে, সেগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, দেখো আমরা এর মধ্যে অনেক কিছু দেখতে পাচ্ছি, ক্যাডমিয়াম দেখতে পাচ্ছি, কপার দেখতে পাচ্ছি, হ্যাঁ, তারপরে দেখা গেল পারদ দেখতে পাচ্ছি। বোঝা গেছে? তাহলে এই জিনিসটা কি? জলকে দূষিত করছে। আর এই জলকে যখন দূষিত করছে তখন সেই জলকে দেখা গেল কোনো এক শ্রেণীর প্রাণী, অর্থাৎ ছোট প্রাণী, সেই ছোট প্রাণীগুলো সেখান থেকে সে জলকে খাচ্ছে। জলের মধ্যে যে কীটপতঙ্গগুলো ছোট ছোট আছে তারা দেখা গেল এই ক্যাডমিয়াম হোক, কপার হোক, পারদ হোক, যেটাই হোক তাদেরকে অ্যাবজর্ব করছে। তার মানে কি এই জিনিসটা এর শরীরের মধ্যে কিছুটা অ্যাবজর্ব হলো। বুঝতে পেরেছি? এবার এ তো অল্প খেয়েছে, যে ছোট তার তো খিদেটাও ছোট হবে, তাই না? তাহলে এ দেখা গেল 3-4টে এরকম পলিউশন এর মধ্যে অ্যাড হয়ে গেছে। দেখো এই যে এবার এই ছোট মাছটাকে খাচ্ছে একটা বড় মাছ। তার মানে কি? এটা যদি চিংড়ি মাছ আমি ধরে নিলাম, এটা একটা চিংড়ি মাছ কতটা খেতে পারে? যতটুকু তার প্রয়োজন। কিন্তু তোমরা এটুকু সকলেই ভালোভাবে জানো যে একটা চিংড়ি মাছের থেকে যদি বলি একটা কাতলা মাছ, সে নিশ্চয়ই বেশি খাবে। তাহলে এই মাছটা এবার কি করছে? এদের সকলকে দেখা গেল একটা সময় খেয়ে নিচ্ছে। তাহলে আমাদের ইউনিট ওয়াইজ যদি আমি তোমাদেরকে বলি, এর মধ্যে যদি 3টে জৈব পদার্থ থাকে, জাস্ট উদাহরণস্বরূপ বলছি, 3টে তো হয় না পদার্থকে ওইভাবে তো গোনা যায় না, যে ওর মধ্যে মৌলটা ধরো এর কাছে 3% আছে, 3% ধরে নিলাম, 3% দূষণ পদার্থ খেয়ে নিয়েছে, এ 3% খেয়েছে, এ 3% খেয়েছে। তাহলে এই যে টোটাল 3 × 3 9 হলো, 3 × 3 9 হলো 9%।
তাহলে এ এক একজনা খেয়েছিল 3%, আর এই মাছটা দেখা গেল এই 3টে মাছকেই খেয়ে নিল, হয়ে গেল কত? এটা টোটালটা এ খেয়ে নিল না? তাহলে 9% টোটাল এর মধ্যে অ্যাবজর্ব হয়ে গেল, 9% এ খেয়ে নিল। এবার দেখো এ তো একদিনে খাচ্ছে না, এ আবারও খাচ্ছে আবারও খাচ্ছে, খেয়ে এর মধ্যে দেখা গেল 20% কি অ্যাভাব, 20%-এর বেশি জৈব যে পদার্থগুলো রয়েছে, রাসায়নিক যে পদার্থগুলো রয়েছে, সেই পদার্থগুলো এই মাছটার মধ্যে সঞ্চিত হয়েছে। এবার সেই মাছটা কি করছি আমরা, আবার মাছটাকে ভক্ষণ করছি। তার ফলে কি হচ্ছে, মাছের মধ্যে যে জৈব পদার্থগুলো রয়েছে, অর্থাৎ যে পলিউশন হয়েছিল, যে পদার্থগুলো পারদ বলো, ক্যাডমিয়াম বলো, কপার বলো, পিবি বলো, ঠিক আছে, সেগুলো আমাদের মানুষের শরীরে প্রবেশ করছে। আর এই মানুষের শরীরে প্রবেশ করাতে কি হচ্ছে, মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার মানুষের মধ্যে কি হচ্ছে, নানান রকম রোগ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই যে রোগ তৈরি হয়ে যাচ্ছে, এই রোগ তৈরি হওয়ার মেন উৎসটা কি? মেন উৎসটা হচ্ছে আমাদের এই ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন শুধু কি মেন উৎস? ওয়াটার কি আমরা ডাইরেক্ট খেয়ে নিচ্ছি পলিউশনযুক্ত ওয়াটার? না, সেটা একটা মাধ্যমে আসছে। ওয়াটারের মধ্যে যে পলিউশনের পদার্থগুলো রয়েছে, সেটা ছোট কোনো একটা প্রাণী খাচ্ছে, সেই প্রাণীকে মাছ খাচ্ছে, মাছকে আমরা ভক্ষণ করছি। তাহলে দেখো এই যে দূষক পদার্থগুলো একে একে আমাদের শরীরের মধ্যে সঞ্চিত হচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু জৈব সঞ্চয়ন হয়। লাস্টে গিয়ে তাহলে আমরা বলতে পারি জৈব সঞ্চয়ন লাস্টে গিয়ে দেখো সর্বোচ্চ খাদকের মধ্যে গিয়ে কনভার্ট হচ্ছে না? সর্বোচ্চ খাদকের মধ্যে গিয়ে কনভার্ট হচ্ছে। এটুকু আমরা বুঝতে পেরেছি যে জৈব সঞ্চয়নের ফলে প্রথম অবস্থায়, হ্যাঁ, এখানে জুপ্লাঙ্কটন থাকতে পারে, জুপ্লাঙ্কটনকে দেখা গেল চিংড়ি মাছ খেলো, চিংড়ি মাছকে দেখা গেল আবার একটা বড় মাছ খেলো, তারপর সেই মাছটাকে দেখা গেল মানুষ খেলো। অর্থাৎ এই একে স্টেপ বাই স্টেপ মানুষের দেহে লাস্টে গিয়ে সঞ্চিত হচ্ছে, কিংবা কোনো প্রাণীর দেহে সঞ্চিত হচ্ছে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার শুধু কি মানুষের দেহেই সঞ্চিত হচ্ছে? না, শুধু মানুষের দেহে না, সর্বোচ্চ স্তরের যে খাদকগুলো রয়েছে বা গৌণ খাদক যেগুলো রয়েছে, সেটা একটা মাছকে একটা ঈগলও ধরতে পারে, মাছকে একটা ঈগলও ধরতে পারে। ঠিক আছে, যারা রয়েছে সেই একদম সেই শ্রেণীর যারা সর্বোচ্চ খাদক বা গৌণ খাদক, হ্যাঁ, তাদের মধ্যে গিয়ে লাস্টে গিয়ে অ্যাবজর্ব হচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমাদের শরীরের মধ্যে নানা রকম রোগ বাধা বাঁধছে। ঠিক আছে, বাসা বেঁধে যাচ্ছে রোগগুলো, আর তারপর আমাদের নানান রকম সমস্যা হয়। হ্যাঁ, এটুকু বুঝতে কারোর অসুবিধা? দেখো এবার এখানে একটা লাইন রয়েছে যে পুনরুৎপাদনের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। তাহলে দেখো আমরা যদি এগুলো খাই, কিংবা এ খাচ্ছে, এ তো মারা যাচ্ছে, শরীরে অসুস্থতা হচ্ছে, তাহলে কি বংশবিস্তার করতে প্রবলেম হবে। তারা যদি অসুস্থ থাকে, তাহলে সেখান থেকে জীবের নতুন বংশ তৈরি হতেও তো অসুবিধা হবে। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম করছে। আচ্ছা, এটুকু বুঝতে পেরেছি সবাই? একটু চটজলদি SMS কমেন্ট করবে, সবাই বুঝতে পেরেছি এটুকু? একটু কমেন্ট করো সবাই, সকলে বুঝতে পেরেছি কিনা। তো একটু ওইখানে জল আছে, একটু স্যার। হ্যাঁ, আচ্ছা, কারোর কোনো প্রবলেম নেই তো? আচ্ছা, তাহলে আমরা পরেরটায় যেতে পারি। তাহলে জৈব সঞ্চয়ন সম্পর্কে আশা করি এই ছবিটা যদি তোমাদের মাথার মধ্যে থাকে, তাহলে কিন্তু জৈব সঞ্চয়ন জিনিসটা কি আমরা ভুলবো না। এই ছবিটাকে মনে রাখতে হবে, আমার এই সংখ্যাটা মনে রাখার দরকার নেই। আর মনে রাখতে হবে জৈব সঞ্চয়কারী প্রাণী, অর্থাৎ যাদের মধ্যে সঞ্চিত হচ্ছে যে পদার্থগুলো, তাদেরকে জৈব সঞ্চয়কারী প্রাণী আমরা বলছি। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে নেক্সটে যাই, দেখি নেক্সটে কি বলেছে।
দেখো, জৈব সঞ্চয়ন পড়লাম, এবার এর মধ্যে আছে জৈব বিবর্ধন, বায়োম্যাগনিফিকেশন। বায়োম্যাগনিফিকেশন জিনিসটা কি? তাহলে আমরা আগে যেটা পড়লাম সেটা যদি বুঝতে পারি, আমি চেষ্টা করি তোমাদের প্রতিটা রিলেটেড কোশ্চেন করা এবং কি চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা রিলেটেড কোশ্চেন করা, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। দেখো, কোনো একটি খাদ্য শৃঙ্খল থেকে অপর একটি খাদ্য শৃঙ্খলে প্রবেশের মাধ্যমে কোনো একটি দূষকের ঘনত্ব বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার ঘটনাকে জৈব বিবর্তন বলা হয়। অনেকটা একই না? একটি দূষকের ঘনত্ব বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার ঘটনাকে জৈব বিবর্তন বলা হয় কোনো একটি খাদ্য শৃঙ্খল থেকে। ভালো করে বোঝো যে কোনো একটি খাদ্য শৃঙ্খল রয়েছে থেকে অপর একটি খাদ্য শৃঙ্খলে প্রবেশের মাধ্যমে, তাহলে একটা খাদ্য শৃঙ্খল থেকে আর একটা খাদ্য শৃঙ্খলে চলে যাচ্ছে। বলছে যে দূষকটির ঘনত্ব বৃদ্ধিপ্রাপ্ত হয় সেটি দীর্ঘস্থায়ী, চলমান, ফ্যাটে দ্রাব্য অথবা জৈবিকভাবে সক্রিয় হতে পারে। যদি দূষকটি দীর্ঘস্থায়ী বা ফ্যাটে দ্রব্য অথবা জৈবিকভাবে সক্রিয় হয়ে পড়ে, তবে তা পরবর্তী ট্রফিক লেভেলের জন্য মারাত্মক হতে পারে। তাহলে দেখো, এখানে সেম আগেরটা আমরা যেমন কলকারখানা দেখলাম, এখান থেকেও কিন্তু আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন অ্যাবজর্ব রয়েছে। হ্যাঁ, এই যে ঘর রয়েছে, এই পাশে একটা কলকারখানা রয়েছে, এখান থেকে দেখা গেল সেই সেম জিনিস, নানান রকম জৈব পদার্থ, দূষিত পদার্থ আমাদের জলে চলে আসছে, এবার দেখো জুপ্ল্যাঙ্কটন। আমাদের অনেক সময় মনে থাকে না যে জুপ্ল্যাঙ্কটন আর ফাইটোপ্ল্যাঙ্কটন কোনটা প্রাণী আর কোনটা উদ্ভিদ। মনে রাখবে, জু হচ্ছে চিড়িয়াখানা, ঠিক? চিড়িয়াখানাতে অবশ্যই জীবিত প্রাণী থাকে, মৃত প্রাণী থাকে না, ঠিক? তাহলে জুপ্ল্যাঙ্কটন হচ্ছে প্রাণী, এই জুপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, আমরা বলেছিলাম। তাহলে সেম জিনিসটাই দেখো, এখানে স্টেপ 1 রয়েছে যে এখান থেকে যে বৃষ্টি টিষ্টি হচ্ছে, হওয়ার পর যে সমস্ত জৈব রাসায়নিক পদার্থগুলো আছে, ধরে নাও আমরা কৃষি কাজ করছি, যারা মাঠে আমরা চাষবাস করি, সেখানে আমরা নানান রকম রাসায়নিক সার ব্যবহার করি মাঠের যে ফসলগুলো আছে সেগুলোর বৃদ্ধি করার জন্য, ভালো উৎপাদন করার মানে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য, ফসল ভালো হওয়ার জন্য, গাছে পোকা না লাগার জন্য। কিন্তু একটা সময় এই যে এখন আমরা অনেক স্প্রে করছি, অনেক রাসায়নিক পদার্থ দিচ্ছি, অনেক সার দিচ্ছি, কিন্তু বৃষ্টি নেই। হট করে দেখা গেল তুমি কালকে গিয়ে সার দিয়েছো কিংবা কোনো বিষ স্প্রে করেছো, আর সেই বেলাতেই বৃষ্টি শুরু হলো। তাহলে সেই বৃষ্টির জলটা কি হবে? নিশ্চয়ই ধুয়ে কোনো জলাশয়ে যাবে, কারণ বৃষ্টির জলটা তো আর অন্য জায়গায় যেতে পারে না, কিছুটা মাটি শোষণ করে নেবে, বাদবাকিটা কিন্তু জলাশয়ে চলে আসবে। এবার জলাশয় বলতে আমাদের এই স্থলভাগের জলাশয় বলতে কি কি আছে? বাস্তুতন্ত্র, একটা সামুদ্রিক বাস্তুতন্ত্র, একটা পুকুরের বাস্তুতন্ত্র, আর একটা দেখা গেল নদীর বাস্তুতন্ত্র। এই তিনটে ভাগে আমরা সাধারণত ভাগ করতে পারি। এবার এখান থেকে যে সমস্ত কীটনাশক পদার্থগুলো আসছে, ঠিক আছে, এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন সেই জিনিসগুলোকে অ্যাবজর্ব করছে। ফাইটোপ্ল্যাঙ্কটন এই যে 1 নম্বর, এটা স্টেপ, ভালো করে বোঝো, 1 নম্বর এই স্টেপ। 2 নম্বরে কী করছে? ফাইটোপ্ল্যাঙ্কটন সেগুলো দূষিত হচ্ছে, অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটন মানে কি? উদ্ভিদ জাতীয় কোনো একটা ছোটো ছোটো ক্ষুদ্র সেগুলোকে অ্যাবজর্ব করছে কি? জুপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে একটা দেখা গেল কোনো মাছ, ঠিক আছে, ছোট শ্রেণী মানে জুপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে কোনো একটা মাছ, সেই মাছকে কোনো একটা বড় শ্রেণীর মাছ খাচ্ছে, বড় শ্রেণীর মাছটাকে তার থেকে আবার বড় শ্রেণীর মাছ খাচ্ছে। এটা যদি আমি ধরে নিই তিমি মাছ কিংবা হাঙর, এটাকে ধরলাম আমরা তিমি বা হাঙর, এই মাছটাকে যদি আমরা তিমি বা হাঙর ধরি, তাহলে এই অবশ্যই আর একটা মাছকে খেতে পারে, কোনো একটা বড় শ্রেণীর মাছকে খেতে পারে, ঠিক আছে। এবার দেখো এই থিওরিটা যদি আমরা বুঝতে পারি, এবার সংখ্যাতে গেলেই আমরা বুঝতে পারবো যে আমি কি বলতে চেয়েছি। এবার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, কোনো একটি খাদ্য শৃঙ্খল থেকে অপর একটি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে, তাহলে আমরা এখানে বলতে পারি ফাইটোপ্ল্যাঙ্কটন এখানে উৎপাদক, বলতে পারি তো, এটা ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে এখানে উৎপাদক। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন উৎপাদক যদি আমরা বলতে পারি, তাহলে তাকে খাচ্ছে কি? জুপ্ল্যাঙ্কটন খাচ্ছে। তাহলে জুপ্ল্যাঙ্কটনকে আমরা বলতে পারি প্রথম শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদকের পরে এই মাছটা খাচ্ছে, একে আমরা বলতে পারি তৃতীয় শ্রেণীর খাদক।
তৃতীয় শ্রেণীর খাদকের পরে এই মাছটাকে আর একটা বড় মাছ খাচ্ছে, তাকে আমরা বলতে পারি চতুর্থ শ্রেণীর খাদক। এবং কি চতুর্থ শ্রেণীর মাছটাকে খাচ্ছে আর একটা মাছ, তাকে আমরা বলতে পারি সর্বোচ্চ খাদক। তাহলে এইটুকু যদি আমরা বুঝতে পারি, আশা করি আমরা এটাও বুঝতে পারবো যে কোনো একটি খাদ্য শৃঙ্খল থেকে অপর একটি খাদ্য শৃঙ্খলে প্রবেশের মাধ্যমে কোনো একটি দূষকের ঘনত্ব বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার ঘটনাকে জৈব বিবর্ধন বলে। এবার তোমাদের মনে হতে পারে, আমরা একটু আগেই বলেছিলাম যে এর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র যে রাসায়নিক পদার্থগুলো আছে, সে এ আবার বেশি খাচ্ছে, এর মধ্যে সঞ্চিত হচ্ছে। একে আবার দেখো এই মাছ একটা খেয়ে এই বড় মাছের তো আর পেট ভরছে না, 5টা মাছ খাচ্ছে, ঠিক আছে, দিয়ে তার মধ্যে আরও বেশি রাসায়নিক পদার্থ, যে কীটনাশক যে দূষক পদার্থগুলো রয়েছে সঞ্চিত হচ্ছে। এ আবার দেখা গেল এই তিমি মাছটা খেলো, একটা মাছ খেয়ে তার পেট ভরবে না, 5-7টা খেলো, তাই এর মধ্যে অনেক পরিমাণ ইউনিট জৈব রাসায়নিক পদার্থগুলো সঞ্চিত হচ্ছে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা নেই। কারোর কি বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে পেরেছি আমরা?